Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের নতুন একটি এক্সারসাইজ আমরা সলভ করব। এর আগে পিকে দে সরকারের বই থেকে বিভিন্ন ট্রান্সলেশনের এক্সারসাইজ আমরা সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষাতে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল বাংলা থেকে ইংলিশ, সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করেও বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স হতে চলেছে, সুতরাং এখন থেকেই তোমরা যদি ট্রান্সলেশনটা বাড়িতে প্রত্যেক দিন কিছু কিছু করে প্র্যাকটিস করতে শুরু করো তাহলে অবশ্যই পরীক্ষাতে তোমাদের অনেকটাই হেল্প হবে। এবং তোমরা আমার চ্যানেলের ট্রান্সলেশন প্লেলিস্ট থেকে প্রিভিয়াস সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং সেগুলো তোমরা দেখো, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেটা বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে না জানে। বিক্রমপুরের এই সুসন্তানের আসল নাম কিন্তু এখন কেহ বড় একটা জানে না। ১৯ বছর বয়সে তার ভিক্ষু ধর্মে দীক্ষা হয় এবং দীক্ষার সময় নতুন করিয়া নাম করা হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। সেই নামেই তাঁর পরিচয়। দীপঙ্কর বিদেশে জ্ঞান লাভের জন্য গমন করেন ও ব্রহ্মদেশ ও চীনে জ্ঞান অর্জন করিয়া দেশে ফিরেন। দেশে তাঁর খ্যাতি সর্বত্র ছড়াইয়া পড়ে। সকলের অনুরোধে তিনি বিক্রমশিলা বিহারের আচার্য হন। প্রায় ৬০ বৎসর বয়সের সময়ে তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া ধর্মপ্রচারের জন্য তিব্বত যাত্রা করেন। এই প্যারাগ্রাফে আমরা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের কথা জানতে পারছি এবং এখানে তার যে জীবনী সেটা একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পাচ্ছি এবং এটাই আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে না জানে। এখানে দেখো প্রশ্ন করছে কে না জানে, আসলে এটা কিন্তু স্ট্রেস দিচ্ছে যে সবাই জানে। সুতরাং আমরা যখন প্রশ্নটা করব তখন এভাবেই লিখব যে হু ডাজ নট নো, কে না জানে। হু ডাজ নট নো নাম, দি নেম, কার নাম? অতীশ দীপঙ্করের কথা। দেখো কথা মানে তার নামের কথাই কিন্তু বলা হচ্ছে। সো হু ডাজ নট নো দি নেম অফ অতীশ দীপঙ্কর অফ বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের বলছে, সো অতীশ দীপঙ্কর অফ বাংলাদেশ। So who does not know the name of অতীশ দীপঙ্কর of বাংলাদেশ। যেরকম আমরা সেন্টেন্স লিখি কে না নিজের দেশকে ভালোবাসে, সেরকমই হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, বা কে না রবি ঠাকুরের কথা জানে। হু ডাজ নট নো দি নেম অফ রবীন্দ্রনাথ টেগোর। এইভাবেই আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি, হু ডাজ নট নো দি নেম অফ অতীশ দীপঙ্কর অফ বাংলাদেশ। যদি কেউ এটাকে এভাবে লেখে যে প্রত্যেকেই জানে, এভরিবডি নোজ দি নেম অফ অতীশ দীপঙ্কর, তাহলে গ্রামাটিক্যালি কিন্তু বা থিম্যাটিক্যালি ভুল হবে না। কিন্তু যেহেতু এই সেন্টেন্সটা কোয়েশ্চেন ফরম্যাটে আছে, তাই আমি বলবো কোয়েশ্চেন ফরম্যাটে লেখাটাই কিন্তু সেফ সাইডে থাকা হবে। কারণ যদি এক্সামিনার মনে করে তুমি কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছো, সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছো, কোয়েশ্চেনটাকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখেছো, সেক্ষেত্রে নাম্বার কম দেব, তাহলে তোমার কিন্তু কিছু করার থাকবে না। বিক্রমপুরের এই সুসন্তানের আসল নাম কিন্তু এখন কেহ বড় একটা জানে না। দেখো এখানে জানে না নেগেটিভ সেন্টেন্স আছে, এটাকে আমি এখানে পজিটিভ সেন্টেন্সে লিখেছি যে অনলি ফিউ নো, খুব কম লোকজন জানে। অনলি ফিউ নো দি রিয়েল নেম, আসল নাম অফ দিস ওয়ার্দি সান। এই যে সুসন্তান, সুসন্তান বলতে আমরা এখানে ওয়ার্দি সান বলছি। কোথাকার ওয়ার্দি সান? বিক্রমপুরের। তাহলে দিস ওয়ার্দি সান অফ বিক্রমপুর। So only few know the real name of this worthy son of বিক্রমপুর। ১৯ বছর বয়সে তার ভিক্ষু ধর্মে দীক্ষা হয়। এই যে দীক্ষা হওয়া, এটাকে আমরা বলে থাকি ইনিশিয়েশন, সেটাকে আমরা এখানে প্যাসিভ ভয়েসে লিখছি। সো হি ওয়াজ ইনিশিয়েটেড, হি ওয়াজ ইনিশিয়েটেড ভিক্ষু ধর্মে ইন মনাস্টিক অর্ডার,
ইন মনাস্টিক অর্ডার, ভিক্ষু ধর্মে। তাহলে হি ওয়াজ ইনিশিয়েটেড ইন মনাস্টিক অর্ডার, মানে মনাস্ট্রিতে যে সমস্ত আমরা দেখতে পেয়েছি যারা সন্ন্যাসীরা রয়েছে তারা ভিক্ষু ধর্মে দীক্ষিত হচ্ছে, সেখান থেকে মনাস্টিক অর্ডার, তারা প্রথম জীবনে ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করছে, ভিক্ষা করে তাদের দিন চালাবে, ঠিক আছে, দীক্ষা নেওয়ার পরে। সো এই যে বিষয়টা সেখানে বলা হচ্ছে মনাস্টিক অর্ডার, মনাস্ট্রিকে কেন্দ্র করে যে ধর্ম গড়ে উঠছে, যে দীক্ষা প্যাটার্ন গড়ে উঠছে, সেখান থেকে মনাস্টিক অর্ডার। 19 বছর বয়সে, only at the age of 19 he was initiated in monastic order, only at the age of 19, এবং দীক্ষার সময় নতুন করিয়া নাম করা হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। অ্যান্ড এই যে নতুন করিয়া নাম করা হয় এটাকে ইংলিশে বলা হয় রিক্রিসেন্ট, রিক্রিসেন্ট, নতুন করে নামকরণ করা। সো হি ওয়াজ রিক্রিসেন্ট, রিক্রিসেন্ট এখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করছি, হি ওয়াজ রিক্রিসেন্ট বাই দি নেম অফ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যেটা নামে নতুন নামকরণ হয়। সো বাই দি নেম অফ দীপঙ্কর শ্রীজ্ঞান, বাই দি নেম অফ দীপঙ্কর শ্রীজ্ঞান, দীক্ষার সময় অ্যাট দি টাইম অফ হিজ ইনিশিয়েশন, অ্যাট দি টাইম অফ হিজ ইনিশিয়েশন। যারা কোনো না কোনো গুরুর সাধনায় দীক্ষিত হয়েছে তারা সবাই জানে যে যখন দীক্ষা নেওয়া হয় তখন তার নতুন নামকরণ, তার গোত্র সবকিছু দেওয়া হয়, এবং তখন বলা হয় মানুষের নতুন করে জন্ম হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে প্রাচীন প্রথা গুরু শিষ্য পরম্পরা, সেখানে গুরুর কাছে শিষ্যকে দীক্ষা নিতে হয়, দীক্ষিত হতে হয় গুরুর মন্ত্রে, সেখানে কিন্তু নতুন একটা নামকরণ করা হয় তার, এবং এক্ষেত্রে নামটা হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। সো হি ওয়াজ রিক্রিসেন্ট বাই দি নেম অফ দীপঙ্কর শ্রীজ্ঞান অ্যাট দি টাইম অফ হিজ ইনিশিয়েশন। সেই নামেই তার পরিচয়, অর্থাৎ তারপর থেকে সেই নামেই তিনি পরিচিত হয়েছেন। তাহলে তারপর থেকে এভার সিন্স হি হ্যাজ বিন নোন। এখানে দেখো আমরা যেহেতু সেই নামেই তার পরিচয়, অর্থাৎ সেই নামেই লোকে তাকে চেনে, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্স আছে। সো হি হ্যাজ বিন নোন, এখানে আমরা পারফেক্ট টেন্সের হ্যাজ বিন নোন করলাম প্যাসিভ ভয়েস, সেই নামেই, বাই দ্যাট নেম, বাই দ্যাট নেম। সো এভার সিন্স তারপর থেকে হি হ্যাজ বিন নোন বাই দ্যাট নেম। দীপঙ্কর বিদেশে জ্ঞান লাভের জন্য গমন করেন। তাহলে দীপঙ্কর গমন করেন মানে গিয়েছিলেন। সো হি ওয়েন্ট, বিদেশে গিয়েছিলেন, হি ওয়েন্ট অ্যাব্রড, হি ওয়েন্ট অ্যাব্রড, কিসের জন্য? জ্ঞান লাভের জন্য, ফর অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান লাভ, ফর অ্যাকোয়ারিং নলেজ। সো হি ওয়েন্ট অ্যাব্রড ফর অ্যাকোয়ারিং নলেজ। আর যখন আমরা অ্যাব্রড বলি তখন গো টু অ্যাব্রড বলা হয় না, সো এখানে টু প্রেপোজিশনটা আমরা বসাইনি, হি ওয়েন্ট অ্যাব্রড ফর অ্যাকোয়ারিং নলেজ। ও মানে অ্যান্ড, ব্রহ্মদেশ ও চীনে জ্ঞান অর্জন করিয়া দেশে ফিরেন। তাহলে তিনি দেশে ফিরে এসেছিলেন, হি কেম ব্যাক হোম, কেম ব্যাকের বদলে হি রিটার্নড হোম তোমরা লিখতে পারো, হি রিটার্নড হোম বা কেম ব্যাক হোম। জ্ঞান অর্জন করে আমরা পার্টিসিপল যোগ করছি, সো আফটার হ্যাভিং গেইনড নলেজ, এখানে আমরা হ্যাভিং ভার্ব ইউজ করছি, মানে জ্ঞান অর্জন করার পরে। সো আফটার হি হ্যাড গেইনড নলেজ, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, সেটাকে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করছি। সো আফটার হ্যাভিং গেইনড নলেজ, কোথায়? ব্রহ্মদেশ ও চীনে, ইন মিয়ানমার অ্যান্ড চায়না। সো হি রিটার্নড হোম বাই কেম ব্যাক হোম আফটার হ্যাভিং গেইনড নলেজ ইন মিয়ানমার অ্যান্ড চায়না। দেশে তাঁর খ্যাতি সর্বত্র ছড়াইয়া পড়ে। তার মানে তার যে খ্যাতি, সাবজেক্ট, হিজ ফেম, ছড়িয়ে পড়েছিল, স্প্রেড, সর্বত্র। সর্বত্র আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, এভরি নুক অ্যান্ড কর্নার। তোমরা কেউ এভরিওয়্যারও লিখতে পারো যদি এই ফ্রেজটা না জানবে, বাট এই ফ্রেজগুলো জেনে নেওয়া উচিত। হিজ ফেম স্প্রেড এভরি নুক অ্যান্ড কর্নার, কিংবা ফার অ্যান্ড ওয়াইড এটাও বলা যেতে পারে, ফার অ্যান্ড ওয়াইড, ঠিক আছে। দেশে অর্থাৎ অফ দি কান্ট্রি, সো হিজ ফেম স্প্রেড এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি কান্ট্রি। সকলের অনুরোধে তিনি বিক্রমশিলা বিহারের আচার্য হন। তিনি হয়েছিলেন আচার্য, হি বিকেম, সিম্পল পাস্ট টেন্স, হি বিকেম দি চ্যান্সেলর, আচার্য, চ্যান্সেলর অফ দি বিক্রমশিলা মহাবিহারা, ঠিক আছে। তাহলে মহাবিহারের যেটা ছিল, এখানে দেখো অ্যাকচুয়ালি বিহার আছে, মহাবিহার ছিল না।
সো অ্যাকচুয়ালি কিন্তু এখানে বিহার কথাটা লিখলেই বেটার হবে। সো হি বিকেম দি চ্যান্সেলর অফ দি বিক্রমশিলা বিহারা সকলের অনুরোধে, মানে সকলের অনুরোধ রেখে। সো ইন কিপিং উইথ দি রিকোয়েস্ট অফ এভরিবডি, ইন কিপিং উইথ দি রিকোয়েস্ট, সবার অনুরোধ রেখে, ইন কিপিং উইথ দি রিকোয়েস্ট অফ এভরিবডি। সো হি বিকেম দি চ্যান্সেলর অফ দি বিক্রমশিলা বিহারা ইন কিপিং উইথ দি রিকোয়েস্ট অফ এভরিবডি। প্রায় ৬০ বৎসর বয়সের সময়ে তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া ধর্মপ্রচারের জন্য তিব্বত যাত্রা করেন। তাহলে তিনি গৃহের সুখ ত্যাগ করেছিলেন প্রায় ৬০ বৎসর বয়সে। তাহলে তিনি যে ত্যাগ করেছিলেন এটাকে আমরা লিখতে পারি হি রেনাউন্সড, হি রেনাউন্সড, ত্যাগ করেছিলেন, হি রেনাউন্সড, কিংবা গেভ আপ, কিংবা আমরা ফ্রেজাল ভার্ব গেভ আপ লিখতে পারি, হি রেনাউন্সড বা গেভ আপ গৃহের সুখ অর্থাৎ হোম কমফর্টস, হোম কমফর্টস। তাহলে হি রেনাউন্সড কিংবা গেভ আপ হোম কমফর্টস প্রায় ৬০ বৎসর বয়সে, প্রায়, তাহলে অ্যাট দি এজ অফ অলমোস্ট 60, প্রায় ৬০ বছর, অ্যাট দি এজ অফ অলমোস্ট 60, অ্যান্ড এবং তিনি কি করলেন, ধর্মপ্রচারের জন্য তিব্বত যাত্রা করেন। অ্যান্ড আমরা এখানে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করেছি, অ্যান্ড স্টার্টেড ফর টিবেট, তিব্বত যাত্রা করেন, স্টার্টেড ফর টিবেট, ধর্মপ্রচারের জন্য, টু প্রিচ রিলিজিয়ন, প্রিচ করা মানে হচ্ছে ধর্মপ্রচার করা, সো টু প্রিচ রিলিজিয়ন। এখানে আমরা কিন্তু সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করেছি যাতে একটু সুবিধা হয়। সো হি রেনাউন্সড বা গেভ আপ হোম কমফর্টস অ্যাট দি এজ অফ অলমোস্ট 60 অ্যান্ড স্টার্টেড ফর টিবেট টু প্রিচ রিলিজিয়ন। যদি এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা না করতাম তাহলে এই যে গৃহের সুখ ত্যাগ করিয়া এটা পার্টিসিপল আমরা যোগ করতে পারতাম। সো সেটা হতো রেনাউন্সিং, রেনাউন্সিং হিজ হোম কমফর্টস, renouncing his home comforts at the age of almost 60, এটা পুরোটা একটা পার্টিসিপল হয়ে গেল, renouncing his home comforts at the age of 60, almost 60, he started for Tibet to preach religion। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সই থাকতো, কিন্তু আমি এখানে সিম্পল সেন্টেন্সটাকে ভেঙে কম্পাউন্ড সেন্টেন্স করে দিয়েছি। তোমরা দুরকম ভাবেই সেন্টেন্সটা লিখতে পারো। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্স তাদের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।